আলাইকুম। তোমরা তো সবাই ভালো আছো? গত ক্লাসে আমরা যে বেতন মজুরি একটা অঙ্ক আলোচনা করেছিলাম, সেম ওই ধরনের একটা অঙ্ক, তবে একটু ভিন্ন। কারণ এখন উদ্দীপকের আলোকে কিছু জিনিস একটু ভিন্ন প্রশ্ন থাকে। এই অঙ্কটাও কয়েক বছর বিগত সময় কয়েক বছর পরীক্ষা আসছে, বোর্ড পরীক্ষা। এর ভিন্নটা হলো এই অর্থে, যা আগের অঙ্কের সব এখানে দেওয়া আছে। ভিন্নটা আমরা কিভাবে দেখবো? আমরা উদ্দীপকের আলোকে প্রশ্নের মধ্যে কি বলা আছে সেটা আমরা একটু ভিন্ন কিভাবে হলে সেটা আমরা দেখব। এখন আমরা উদ্দীপকটা পড়ছি, সেটা একটু অ্যাটেন্টিভ থাকো। XYZ একটি গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানের 50 জন শ্রমিক কাজ করে। কতজন শ্রমিক? 50 জন। সাপ্তাহিক প্রমাণ সময় 48 ঘন্টা। মানে একটা সময়ে এই কারখানাটা 48 ঘন্টা খোলা থাকবে। আর যদি বেশি খোলা থাকে, বেশি কাজ করে, তাহলে কি হবে? ওভারটাইম। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 40 টাকা। 2019 সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে মোট 60 ঘন্টা কাজ হয়। কাজ হওয়ার কথা ছিল 48 ঘন্টা, হয়েছে 60 ঘন্টা। তো বেশি হলে আমরা বেশি হলে ওভারটাইম ধরবো, কম হলে ওভারটাইম হবে না। অতিরিক্ত সময়ের কাজের জন্য মজুরি হারের স্বাভাবিক হারের কিভাবে পাবে? দ্বিগুণ টাকা পাবে। আমরা যদি স্বাভাবিক হার 40 টাকা হয়, তা দ্বিগুণ হবে কত? 80 টাকা। শ্রমিকগণ 40% হারে বাসস্থান ভাতা আর বাড়ি ভাড়া একই কথা। প্রশ্নে যা চাওয়া হয় তাই আমাদের লিখতে হবে। এই যে 40%, এটা কার উপর হবে? মূল মজুরির উপর। মূল মজুরি আমরা কিভাবে নির্ণয় করবো? মূল মজুরি ইকুয়াল টু শ্রমিক সংখ্যা ইন্টু স্বাভাবিক সময় ইন্টু স্বাভাবিক হার। তাই 50 ইন্টু 48 ইন্টু 40, সেটা আমরা দেখাবো পরে। আমরা একটু বুঝে নেই। এবার 20% মহার্ঘ ভাতা, এই 20% হবে মূল মজুরির উপর। জন প্রতি 10 টাকা হারে চিকিৎসা ভাতা। প্রতিজন যদি 10 টাকা পায়, তাহলে এখানে কাজ করে কতজন? 50 জন। তাহলে এটা দিয়ে এটাকে গুণ হবে, 50 পূরণ 10। আর 50 টাকা হারে দোলাই ভাতা প্রাপ্য। এটা একটা খাত, এটা প্রাপ্য মানে তারা পাবে। তাহলে আমরা আয় কলামগুলো মোটামুটি জেনে ফেললাম। পক্ষান্তরে ভবিষ্যৎ তহবিল মূল মজুরি 10%, কল্যাণ তহবিল হবে 1%। কর্তন, উক্ত সময়ে 5 জন শ্রমিকের মোট 1200 টাকা অগ্রিম মজুরি হিসাবে সমন্বয় করা হয়। কর্তন দফা হইল ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল আর অগ্রিম মজুরি, এই তিনটা। আর উপার্জন দফা হইল মূল মজুরি, ওভারটাইম মজুরি, বাসস্থান ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, দোলাই ভাতা। এগুলো হলো আমাদের মোট উপার্জনের দফা। এখন আমাদের উদ্দীপকে আমরা আসবো। করণীয় মধ্যে কি আছে? শ্রমিকদের মূল মজুরি এবং ওভারটাইম মজুরি নির্ণয় করো। এখন বিগত অঙ্ক আমরা যে গত ক্লাসে করেছিলাম, সেই অঙ্কে ছিল ওভারটাইম মজুরি নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে একটু বাড়াই বলা হচ্ছে মূল মজুরি এবং ওভারটাইম মজুরি দুটো জিনিস। তাহলে এখন আমরা উদ্দীপক আমরা করব কয়ের আলোকে। শ্রমিকদের মূল মজুরি, শ্রমিক সংখ্যা ইন্টু স্বাভাবিক সময় ইন্টু স্বাভাবিক হার। আমরা যেহেতু এখানে সবকিছু আমরা সূত্র মানগুলো আমরা নিয়ে আসতেছি, দেওয়া আছে অথবা প্রশ্ন থেকে। আমরা কোত্থেকে আনলাম? প্রশ্ন থেকে। এক, কারখানা শ্রমিক সংখ্যা হলো 50 জন, এই 50 জন আমরা আনলাম। তারপরে সপ্তাহে স্বাভাবিক সময় হলো 48 ঘন্টা, এই 48 ঘন্টা এখানে আনলাম। তারপরে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি হার হলো 40 টাকা, এই 40 টাকা এখানে আমরা আনলাম। তারপরে ওভারটাইম মজুরি হার, এখানে প্রশ্ন বলছে দ্বিগুণ, মূল মজুরি হার দ্বিগুণ। তাহলে এখন মূল মজুরি হলো 40 টাকা, তাহলে 40 ইন্টু 2, তাহলে হবে কত? 80 টাকা। তাহলে মোট কার্য সময় হলো 60 ঘন্টা। 60 ঘন্টা কোথাও বলা আছে? এই যে এখানে 60 ঘন্টা বলা আছে, যে মোট 60 ঘন্টা কাজ হয়। তারপর বলা আছে কি? অতিরিক্ত ওভারটাইম সময়। অতিরিক্ত সময়টা হবে কিভাবে? আমরা মোট স্বাভাবিক সময় থেকে মানে আমরা সময়টা বাদ দিব, বাদ দিলে হবে এখানে আমরা মোট সময় মাইনাস
স্বাভাবিক সময় সেটা আমরা মানটা বসাবো। 60 হইল মোট সময়, স্বাভাবিক সময় হইল 48 = 12 ঘন্টা। এখন আমরা প্রশ্নের এলাকা আমরা মান বসাবো। শ্রমিকের সংখ্যা হইলো 50 জন পাইলাম, তারপরে 48 ঘন্টা হইলে কাজ হইলো 40 টাকা হইলে পাওয়া গেল, তাইলে হইলো 96,000 টাকা তারা 50 জনের কাজ করে পায়। এখন জন প্রতি যদি চাওয়া হয় তাইলে আমরা পাবো 96,000 ভাগ 50, প্রতিজন হলো 1920 টাকা। যদি পয়সা চাওয়া হয় তাহলে আমরা এটা করবো, না চাওয়া হলে আমরা করবো না। কিন্তু পরবর্তী অংশ যখন করতে যাব তাহলে এটা আমাদের প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা আগে করে অগ্রিম করে নিলাম। আবার ওভারটাইম মজুরি ইকুয়াল টু শ্রমিকের সংখ্যা ইন্টু ওভারটাইম ইন্টু অতিরিক্ত সময়। তো শ্রমিকের সংখ্যা হলো 50 জন, ওভারটাইম হইল 12 ঘন্টা, আর অতিরিক্ত সময় হার হইলো 80 টাকা। এই যে এখানে 80 টাকা আমরা পাইলাম, সেই 80 টাকা এখানে নিয়ে আসলাম। তো 50 × 12 × 80 = 48,000 টাকা। এটা হইলো কয়জনে? 50 জনে। জন প্রতি ওভারটাইম, জন মানে একজন প্রতিজন। তাইলে আমরা কি করব, যে টাকাটা আমরা পাইলাম সেই টাকাটাকে আমরা 50 দিয়ে ভাগ দিলে ভাগফল হইল 960 টাকা। এখন আমরা খ থেকে আমরা খ নির্ণয় করব। খর মধ্যে বলছে উক্ত সময়ের জন্য মজুরি বা বেতন রেজিস্টার। মজুরি বা অথবা বেতন রেজিস্টার বলতে কি বোঝায়? মজুরি বা বেতন রেজিস্টার যে আগে যে নিয়ম আমরা যা করেছি এখন সেই নিয়ম এখন প্রযোজ্য হবে না। রেজিস্টার বলতে একটা গার্মেন্টস কোম্পানি অথবা একটা শিল্প প্রতিষ্ঠানের একটা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী একটা শ্রমিকদের একটা নিয়মে আনতে হবে। সেই নিয়মটা হলে এই, প্রথমে আমাদের 3টা ঘর হবে, ক্রমিক নং, স্বাভাবিক সময়, শ্রমিকের সংখ্যা। শেষে হবে নিট মজুরি, চেক নং, স্বাক্ষর তারিখ। এই 3 দিনে 6টা কলাম করতেই হবে। এবং উপার্জনের দফা হবে, যতগুলো দফা উপার্জন হবে তার থেকে একটা কলাম বেশি হবে। এখানে উপার্জন দফা হলে মূল মজুরি, ওভারটাইম, বাসস্থান ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, দোলাই ভাতা। এখানে এই সবগুলো আইটেমকে আমরা যোগ করলে মোট আয় আমরা পাবো। কর্তনের দফা হলো এই যে এখান থেকে আমরা নিয়ে আসতে পারি মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, এখানে আনবো আমরা ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, তারপরে হলো অগ্রিম মজুরি। ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, অগ্রিম মজুরি যা হবে এই 3টাকে যোগ করলে মোট কর্তন হবে। এখন মোট আয় থেকে মোট কর্তন আমরা বাদ দিব। এখন এই জিনিসটা করার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যেকটা গার্মেন্টস শিল্প অথবা বৃহদায়তন প্রতিষ্ঠান যখন হবে তখন এটা ওই নিয়মে না করে এইভাবে আমরা বেতন রেজিস্টার হিসাবে অথবা মজুরি রেজিস্টার হিসাবে আমাদের করতে হবে। নিয়ম হলো প্রথম 3টা কলাম, শেষ 3টা কলাম করব। প্রথম 3টা কলাম নাম হবে ক্রমিক নং, স্বাভাবিক সময়, শ্রমিকের সংখ্যা। শেষ 3টা কলামের নাম হবে নিট মজুরি, চেক নং, স্বাক্ষর তারিখ। আর উপার্জনের কলাম এখানে মাঝের অংশটা হবে 2টা দফে, দুইটা আকারে বিভক্ত। একটা হইলো উপার্জন দফা আর একটা হইলো কর্তন দফা। তো উপার্জন থেকে কর্তন বাদ দিলে আমরা নিট মজুরি পাবো। এখন আমরা অঙ্কের শুরুতে আসতেছি ক্রমিক নং 1, 2। স্বাভাবিক সময় প্রত্যেকে কাজ করে 48 ঘন্টা, আর এটাকে যদি 50 দিয়ে গুণ দেওয়া 24 ঘন্টা হবে। আর শ্রমিকের সংখ্যা এটা হলো প্রতিজন, এটা 50 জন। প্রতিজনে যদি পায় 1920 টাকা, 50 জনে পাবে 96,000 টাকা। আমরা কর মধ্যে আমরা চাওয়া হয়েছে ওইখানে মূল মজুরি কত, 50 জনের আমরা একজনও পেয়েছি। 50 জন যদি 96,000 হয়, একজনও হবে 1920 টাকা। আর ওভারটাইম মজুরি আমরা কত পেয়েছি, 48,000 টাকা সবাই। এটাকে যদি আমরা 50 দিয়ে ভাগ দিই, ভাগফল হবে 960। তো বাসস্থান ভাতা মূল মজুরি 40%। এই মূল মজুরি বলতে কি বোঝায়, 1920 40% হইল 768, আর 96,000 40% হইল 38,400। মহার্ঘ ভাতা 20% সেম নিয়মে হবে। মূল মজুরি 1920 × 20% নির্ণয় করলে হবে 384। সেম কন্ডিশন এখানে আমরা 96,000 টাকার উপর 20% দিলে 19,200 হবে। চিকিৎসা ভাতা এখানে বলছে, চিকিৎসা ভাতা কিভাবে বলছে,
এখানে জন প্রতি 100 টাকা করে, জন প্রতি 100 টাকা। যদি জন প্রতি 100 টাকা হয় তো 50 জন হইব 5000 টাকা। ধুলাই ভাতা বলছে 50, ধুলাই ভাতা বলছে প্রত্যেকে 50 টাকা করে পাবে। কত টাকা? 50 টাকা। প্রত্যেকে যদি 50 টাকা হয় তাইলে এখানে হবে ইয়েতে 2500 টাকা। এখন আমরা আয়ের উপাদান 1, 2, 3, 4, 5, 6, 6টা কলম যোগ করলে হবে 4182 টাকা। এটা হলো প্রতিজন। সেম কন্ডিশনে 50 জনের 1, 2, 3, 4, 5, 6 এই 6টা কলম যোগ করলে হবে 2,09,100 টাকা। এখন আমরা উপার্জন শেষ করলাম। কর্তন, ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল আমরা জানি মূল মজুরি 10%। মূল মজুরি হলো 1920 টাকা প্রতিজনে। 1920 টাকা প্রতিজনে হলো 192 টাকা। 192কে যদি আমরা 50 দিয়ে গুণ দিই তাইলে 9600। তাইলে এখানে আমরা কল্যাণ তহবিল প্রশ্ন মতে 1% বলা আছে প্রশ্নে, 1% হবে 19.20। এটাকে যদি 50 দিয়ে গুণ দিই 960 টাকা হবে। আর অগ্রিম মজুরি হইল সবাই হইলো 1200 টাকা। তাহলে এখানে আমরা 1200কে যদি 50 দিয়ে ভাগ দিই তাহলে প্রতিজনে পাবে 240 টাকা। এখন কর্তনের 1, 2, 3 এই তিনটা যোগ করলে 3, 4। এখানে আমরা কর্তনের তিনটা দফা 192, 19.20, 240 যোগ করলে হবে 451.20। এখন এই আয় থেকে মোট কর্তন আমরা বাদ দেব। বাদ দিলে পাবো 3780 টাকা প্রতিজন। সেম কন্ডিশন আমরা 15 জন করতে হলে কি করব? আমরা এই টোটাল 15 জনের আয় থেকে টোটাল 15 জনের কর্তন আমরা বাদ দেব। বাদ দিলে পাবো 1,97,340 টাকা। এখন আমাদের এই বেতন রেজিস্টার অথবা মজুরি রেজিস্টার করার পর 4 জন লোকের স্বাক্ষর থাকতে হবে। প্রস্তুতকারকের স্বাক্ষর, নিচে লেখা থাকবে নাম এবং স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, প্রতিষ্ঠান প্রধান অথবা যে প্রতিষ্ঠানে প্রধান থাকে তার স্বাক্ষর থাকবে। এখন আমরা একটু নতুন জিনিস আগে আমাদের একটু জানতে হবে, তারপর আমরা বাস্তব প্রয়োগ করতে হবে। নতুন জিনিসটা হচ্ছে এই অঙ্কের মধ্যে নতুন করে আমাদের প্রয়োজনীয় মজুরি সংক্রান্ত জাবেদা চাওয়া হয়েছে। আমরা জাবেদাগুলো কিভাবে জানবো, আগে জাবেদাগুলো একটু বুঝে নেই। জাবেদা হলে প্রথমে আমরা যে মোট উপার্জন আমরা নির্ণয় করলাম খতে, মোট উপার্জন যখন আমি একটু তোমাদের বোঝার জন্য ইন্ডিকেশন দিয়ে দিচ্ছি, মোট উপার্জন জাবেদা হবে এই মজুরি হিসাব ডেবিট, মোট প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। এটা হলো মোট উপার্জনের জাবেদা। আমরা খতে যে মোট উপার্জন পেলাম সেই উপার্জনের প্রথম জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। দ্বিতীয় জাবেদা হবে কর্তন সহ নিট মজুরি সমন্বয় করার জন্য জাবেদা। কর্তন সহ বলতে কি, যে আমরা যে মোট উপার্জন পেলাম সে তার থেকে আমরা কর্তন বাদ দিয়ে দেবো। আমরা ওইখানে আমরা দ্বিতীয় খতে আমরা যে মজুরি রেজিস্টার করেছি সেটার মধ্যে সব তথ্যগুলো আছে। এখানে কর্তন সহ নিট মজুরির জন্য জাবেদা হবে প্রদেয় মজুরি হিসাব ডেবিট, প্রদেয় বাউসার হিসাব ক্রেডিট। যাবতীয় যত কর্তন আইটেম আছে সেগুলো যোগ করলে যা হবে সেটা হবে ক্রেডিট। প্রথম জাবেদা হবে মোট উপার্জনে, দ্বিতীয় জাবেদা হবে মোট কর্তন সহ নিট মজুরি জাবেদা, তৃতীয়টা হবে নিট মজুরি পরিশোধের জন্য জাবেদা। সেই নিট মজুরি পরিশোধ জিনিসটা হলে যারা পাবে তাদেরকে দিয়ে দিতে হবে টাকাটা। তো পদেয় বাউচার হিসাব ডেবিট। পদেয় বাউচার কেন হলো? এখানে পদেয় বাউচারকে আমরা ক্রেডিট করছি, সেখানে হবে ডেবিট। যখন ডেবিট এবং ক্রেডিট হবে তখন এটা আমাদের ডেবিট ক্রেডিট মিলে গেলে হিসাব সময় মানে হিসাবের উদ্বৃত্ত থাকলো না, টাকাটা দিতে হবে নগদ অথবা চেকে। যদি পজিশনটা অনেক বড় হয় এবং টাকার অঙ্ক যদি বেশি হয় সেই সমস্ত ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেনগুলো করে থাকবো, লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে করবো। আর পজিশনের প্রকৃতি যদি ছোট হয় তখন আমরা লেনদেনগুলো করবো অবশ্যই নগদের মাধ্যমে। সেটা প্রকৃতি দেখে, পজিশনের প্রকৃতি দেখে আমরা সেটা করব। তো কারণটা হবে নগদ বা চেকে মজুরি প্রদান করা হলো। প্রভিডেন্ট ফান্ড যদি সৃষ্টি করা হয়, যদি প্রশ্নে প্রভিডেন্ট ফান্ড থাকে তখন একটা জাবেদা বাড়তি হবে, সেটা হবে প্রভিডেন্ট ফান্ড অথবা ভবিষ্যৎ তহবিল। প্রভিডেন্ট ফান্ড হলো ইংলিশ শব্দ, বাংলা হলো ভবিষ্যৎ তহবিল।
হিসাব ডেবিট, পদে ভবিষ্যতে তহবিল হিসাব ক্রেডিট। এই সাইডটা জাবেদা মূলত হয়। এখন আমরা অঙ্কেতে আসতেছি। অঙ্ক উদাহরণটা হবে, প্রথমে আমরা জাবেদা করবো। জাবেদার নিয়মটা কি? তারিখ, বিবরণ, ক্ষতির বিষয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন প্রথমে মোট উপার্জন জাবেদা হবে। মোট মানে মজুরি হিসাব ডেবিট 2,09,100। আমরা খতে মোট উপার্জন পেয়েছি 2,09,100। পদেয় মজুরি হিসাব ক্রেডিট, ডেবিট যা হবে ক্রেডিটও তা হবে, কারণ হবে মোট মজুরি হিসাবভুক্ত করা হলো। 2 নম্বর জাবেদা হবে কর্তন সহ নিট মজুরি সমন্বয়। কর্তন সহ নিট মজুরি বলতে এখানে পদে মজুরিকে ক্রেডিট করা হয়েছে, এখানে পদে মজুরি হবে ডেবিট, আর পদে বাউচার হবে এটা ক্রেডিট। এই টাকাটা হবে মোট উপার্জন থেকে মোট কর্তন আমরা বাদ দিলে এই টাকাটা আমরা পাবো। এখানে আমরা খ থেকে আমরা এই টাকাটাও আনলাম, এই টাকাও আনলাম, এখন এটা এই দুইটা যোগ করলে হবে ডেবিট। তাহলে আমরা জাবেদাকে কি লিখলাম? পদেয় মজুরি হিসাব ডেবিট, পদেয় বাউচার হিসাব ক্রেডিট, আর মোট কর্তন হিসাব ক্রেডিট। কারণ হবে কর্তন সমন্বয় করে বাউচার প্রস্তুত করা হলো। তৃতীয় জাবেদা নিট মজুরি পরিশোধ। নিট মজুরি কাদেরকে দিব? যারা কাজ করছে কারখানা, যেসব শ্রমিক কাজ করছে মাসান্তর অথবা সাপ্তাহিক, এই অঙ্কটা হলো সাপ্তাহিক। তাহলে পদেয় বাউচার হিসাব ডেবিট, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট। এই অঙ্কের ক্ষেত্রে হবে ব্যাংক, কারণ ব্যাংকটা হওয়ার কারণটা হচ্ছে টাকার অঙ্ক মোটামুটি ভাবে মানে লাখ টাকার বেশি অথবা বেশি অঙ্কের, সেই জন্য আমরা এটা ব্যাংক দিলে উত্তম হবে। পদেয় বাউচার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, নগদে বা চেকে মজুরি প্রদান করা হইলো। যদি আমরা শুধু ব্যাংক দিই তখন আমরা লিখবো চেকে মজুরি প্রদান করা হইলো। 4 নম্বর জাবেদা হবে প্রভিডেন্ট ফান্ডে সৃষ্টি। প্রভিডেন্ট ফান্ড যদি কর্তন কলমে থাকে তাহলে এই জাবেদা হবে, যদি না থাকে তাহলে এই জাবেদা হবে না। 3টা জাবেদা মূলত হবে। তো ভবিষ্যৎ ফান্ড আছে আমাদের 9,600 টাকা, আমরা উদ্দীপক খাতে পেয়েছি। যে বেতন রেজিস্টার যখন আমরা করেছি তখন ওটার মধ্যে আমরা পাইলাম। ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট, পদেয় তহবিল হিসাব, পদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট 9,600 টাকা। এই টাকাটা আমরা এই মানে কোনোভাবে মালিক পক্ষ অথবা আমি নিজেও এখন গ্রহণ করবো না। যখন আমি অবসর গ্রহণ করব অথবা আমি যখন আমার চাকরি চলে যাবে অথবা আমি মারা যাব, তখন মারা যাওয়ার পর এই ভবিষ্যৎ তহবিলের টাকাটা আমাকে দেওয়া হবে, বর্তমানে দেওয়া হবে না। বর্তমানে মালিক কি করবে? আমার অংশ এবং তার মালিকের অংশ দুইটা মিলে এখানে আমার তহবিলে রেখে দিবে। এই টাকাটা আমরা তহবিল হিসাবে থাকবে ফান্ডে। এটা এখনো কোনোভাবে শ্রমিকদেরকে পরিশোধ করা হবে না। কারণটা হবে এই পদেয় প্রভিডেন্ট ফান্ড হিসাব ডেবিট, পদেয় প্রভিডেন্ট ফান্ড টাকা হিসাবভুক্ত করা হবে, এটা হলো কারণ। আর জাবেদা হবে ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট, পদে ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট। এখন আবার একটু পূর্ণ আলোচনা যাচ্ছি। পূর্ণ আলোচনা হচ্ছে এই অঙ্কটা অনেকে একটু জটিল মনে করতে পারো, জটিল নয়, একটু নিয়ম বুঝতে পারলে তার অঙ্কটা পারা যাবে। প্রথমে মূল মজুরি আমরা পাবো কিভাবে? মূল মজুরি হলো শ্রমিকের সংখ্যা ইন্টু স্বাভাবিক সময় ইন্টু স্বাভাবিক হার, আর ওভারটাইম মজুরি হলো ওভারটাইম ইন্টু ওভারটাইম হার ইন্টু শ্রমিকের সংখ্যা। এটা করলে আমরা ওভারটাইম মজুরি পাবো। আর এখন আমরা যখন বেতন রেজিস্ট্রি অথবা মজুরি রেজিস্ট্রি করবো তখন আমরা দেখতে হবে কয়টা আয় কয়টা কর্তন আছে। প্রথমে 3টা কলাম, শেষে 3টা কলাম করবো। আয় কলাম যে কয়টা থাকবে তার থেকে একটা কলাম বেশি করবো, কর্তন কলাম যা থাকবে তার থেকে একটা বেশি কলাম করবো। মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে আমরা নিট মজুরি পাবো। এখন মজুরি সংক্রান্ত যে জাবেদাগুলো আছে সেই জাবেদাগুলো 4টা নিয়ম। প্রথমে মোট উপার্জন জাবেদা দিতে হবে, এরপরে কর্তন সহ নিট মজুরি জাবেদা দিতে হবে, তৃতীয়ত হলো নিট মজুরি পরিশোধের জাবেদা দিতে হবে, চতুর্থত হলো প্রভিডেন্ট ফান্ড সৃষ্টি জাবেদা দিতে হবে। ধন্যবাদ সবাইকে।